সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, সাধারণত দেখা যায় ছোট বা বড় যে কারণে যদি ঠান্ডা কাশি হয়ে থাকে, প্রথমে আমরা চিন্তা করে থাকি তার টনসিল হলো কিনা। দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টনসিল বা এডিনয়েড। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ হানিফ। তিনি 1979 সালের ডিসেম্বর মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের নাক কান গলা হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে টনসিল শব্দটার সঙ্গে তো আমরা কম বেশি সবাই পরিচিত। আপনার কাছে টনসিলের একটু সায়েন্টিফিক ব্যাখ্যা জানতে চাই বা ডেফিনেশনটা জানতে চাই। টনসিল শরীরের একটা স্বাভাবিক অঙ্গ, আমাদের হাত পা যেমন অঙ্গ, টনসিল শরীরের একটা অংশ, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য আমাদের শরীরে দিয়েছেন। যেটা টনসিল বলতে বিভিন্ন ধরনের টনসিল আছে, তবে আমরা সচরাচর যেটা টনসিল হিসেবে বুঝি সেটা একটা লিম্ফয়েড টিস্যু, যেটা আমাদের জিহ্বার গোড়ালির দুপাশে থাকে ওয়ালে। আরও বিভিন্ন টনসিল আছে, যেমন জিহ্বার গোড়াতে কিছু থাকে, তারপরে নাকের পেছনে থাকে, বিভিন্ন জায়গায় আরও থাকে। কিন্তু আমরা সাধারণত জিহ্বার যে আলা জিহ্বা থাকে তার দুই পাশে দুইটা গোলাকৃতির যে লিম্ফয়েড টিস্যু ও দুটা স্বাভাবিকভাবে থাকে। আমাদের রোগীরা যেটা বোঝাতে চায় যে টনসিল হয়েছে, সেটা আসলে রোগের কারণে, সেটাকে আমরা টনসিলাইটিস বলি। সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন সেটা ভাইরাল কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে। তবে আমাদের একটা মিসকনসেপশন যে ঠান্ডা খেলেই টনসিল হয়, এটা সবাই বলে। কথাটা আসলে একদিক দিয়ে সত্য। ঠান্ডার সাথে যদিও টনসিলের ইনফেকশনের কোনো সরাসরি সম্পর্ক নেই, তবে ঠান্ডার কারণে যে আমাদের মুখের ভিতর যে বিভিন্ন অর্গানিজমগুলো থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, বা যাদের এই প্রবণতা অ্যালার্জি থাকে তাদের এই প্রবণতাটা বেশি থাকে, এই ঠান্ডায় যে টনসিলের যে টিস্যু তার ভিতরে জীবাণু ঢুকার ক্ষমতা সেটা বাড়িয়ে দেয়। তো টনসিল ফ্রাইবল করে দিলে জীবাণুগুলো সহজেই টনসিলের ভিতরে ঢুকে, তখন টনসিলে ইনফেকশন হয়, যার কারণে রোগীর গলা ব্যথা হতে পারে, জ্বর জ্বর ভাব হতে পারে। এবং টনসিল আমরা বুঝবো কিভাবে যে এটা টনসিলাইটিস? সাধারণত ঢোক গিলার সাথে সাথে একটা ব্যথা অনুভব হবে আর সামান্য জ্বর জ্বর মনে হবে। এটা দিলেই আমরা ধারণা করতে পারি যে তার টনসিলে ইনফেকশন হয়। কারণেই আমরা বলি যাদের এই প্রবণতাটা বেশি থাকে তাদেরকে ঠান্ডাটা অ্যাভয়েড করার জন্য। ঠান্ডা যখন আপনার অ্যাভয়েড করবেন, তখন জীবাণুর আক্রমণের হারটা কমে আসবে, তার ইনফেকশনের হারটাও কমে যাবে। স্যার, বাবা বা মায়ের হয়তো টনসিল বা অ্যাডিনয়েডের প্রবলেম রয়েছে, তার পরবর্তী সময় দেখা যাচ্ছে তার বাচ্চাদেরও হচ্ছে, তার মানে কি এটি কি বলা যায় এটি বংশগত কোনো রোগ? এটা সরাসরি বংশগত নয়। এটা স্টাডিতে বা সায়েন্টিফিক স্টাডিতে যেগুলো দেখেছে এটা আসলে বংশগত না। তবে যাদের ফ্যামিলিতে থাকে, ইদানিং কিছু রিসার্চে আসছে জেনেটিক্যাল কিছু প্রিডিসপোজিং থাকে, যেমন বাবা মা বা তাদের যদি টনসিলাইটিস থাকে, কোনো ফ্যামিলির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছুটা টনসিলাইটিস হওয়ার প্রবণতাটা থাকে। তবে সরাসরি এটা বংশগত রোগ হিসাবে বিবেচনা করা হয় না। আচ্ছা, টনসিলের সঙ্গে কেন এডিনয়েড শব্দটি বলা হয়ে থাকে? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আসলে টনসিল যেরকম একটা লিম্ফ্যাটিক টিস্যু, অ্যাডিনয়েডও একটা লিম্ফ্যাটিক টিস্যু। এই কারণে বাচ্চাদের সাধারণত টনসিলের চাইতেও অ্যাডিনয়েডের প্রবলেমটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। টনসিলটা যেরকম মুখের ভিতরের দুপাশে থাকে, আর অ্যাডিনয়েডটা থাকে নাকের পেছনের অংশে, যেটা নিয়ে মা বাবা সবচেয়ে বেশি চিন্তাগ্রস্ত থাকে। যেমন ছোটবেলায় এটা বুঝবেন কিভাবে যে অ্যাডিনয়েড কোনটা? টনসিলটা তো আপনি চোখে দেখতে পাচ্ছেন যে পাশে ফুলে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে, অ্যাডিনয়েডটা খালি চোখে দেখা যায় না, এটা কিছু লক্ষণ দিয়ে বুঝতে হয়। যেমন ছোট বাচ্চা যদি রাতে হা করে ঘুমায়, ঘুমানোর সময় বড় মানুষের মতো প্রচুর নাক ডাকার শব্দ হয়, তাহলে আপনি বুঝতে পারবেন তার অ্যাডিনয়েডের কোনো একটা গ্রেডিংয়ে প্রবলেম আছে। আচ্ছা, এই অ্যাডিনয়েডের প্রবলেমটা তো ছোটদের পাশাপাশি আমরা বড়দের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি। বড়দের ক্ষেত্রে খুব রেয়ার। সাধারণত অ্যাডিনয়েডটা পিউবার্টির পরে, বিশেষ করে 12, 13 বা 15 বছরের পরে এটা অটোমেটিক্যালি বডি থেকে চলে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে রেয়ারলি অল্প কিছু মানুষের 20-30 বছর পর্যন্ত থাকতে পারে, সাধারণত 15 বছরের পরে চলে যায়। টনসিলাইটিস সিমটমসগুলো আসলে কি কি? সিমটমের ভিতরে রোগী প্রথমেই বলবে যে কোনো একটা এপিসোডের পরে, যেমন সে গতকাল ঠান্ডা খেলো বা আইসক্রিম, ঠান্ডা পানি এগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে
তার ঢোক গিলতে ব্যথা হচ্ছে অথবা গলায় কি যেন আটকাচ্ছে, সাথে একটু ঢোক গিলার সাথে সাথে সেই ব্যথা হচ্ছে, তাহলে ঢোক গিলার সাথে ব্যথা হবে, এটা একটা লক্ষণ। তারপরে আপনি একটু জ্বর বা ফেব্রাইলনেস থাকবে বা জ্বর বাড়তে পারে। তারপরে গলার দুপাশে বাহিরের দিকে, নেকের দিকে একটু ফুলে যেতে পারে, এগুলো হতে পারে। আর টনসিলের সাথে অ্যাডিনয়েডের সিমটমগুলো একটু আগে যেটা বললাম, যে রোগীর নাক বন্ধ থাকবে, নাক ডাকার প্রবলেম থাকবে, অথবা হা করে ঘুমাবে, অথবা বাচ্চা একটু কানে কম শুনতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলার বিষয়, যে অনেকে ভাবে যে অ্যাডিনয়েড হলে বাচ্চা বাক প্রতিবন্ধী হবে। আসলে জিনিসটা বুদ্ধি প্রতিবন্ধী ওভাবে হয় না। অ্যাডিনয়েডের কারণে, অ্যাডিনয়েডের সর্বপ্রথম যেখানে আক্রমণ করে সেটা হলো আমাদের কানের সাথে একটা সংযোগ রাস্তা থাকে, ইউস্টিশিয়ান টিউব। সেই টিউবটা ব্লক করে ফেললে কানে পানি জমলে বাচ্চা স্বাভাবিকভাবে কানে কম শুনে। সে কম শোনার কারণে সে ক্লাসে অ্যাটেন্টিভ হতে পারে না, এভাবে তার যে একাডেমিক ক্যারিয়ার সেটা একটু লো হয়। আচ্ছা স্যার, ঠান্ডা লাগলেই কেন এই সমস্যাটা আসলে বোঝা যায় বেশি? ঠান্ডা ছাড়া কি বোঝা যাওয়ার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, টনসিলাইটিস ঠান্ডা ছাড়া বোঝা অবশ্যই যায়। টনসিলাইটিস যখন হবে, ঠান্ডা আপনার থাকতেও পারে, ঠান্ডা নাও থাকতে পারে। তো ঠান্ডাটা সাধারণত হয় কি, সিজনাল ফ্লুর কারণে হতে পারে, অথবা যাদের অ্যালার্জিক আছে তাদের হতে পারে। তো সিজনাল ফ্লু ওয়ান অফ দ্য কজ অফ টনসিলাইটিস, কারণ ওখানে কিছু ভাইরাস থাকে, ফ্লু ভাইরাস। এই ফ্লু ভাইরাসও কিন্তু টনসিলাইটিস করে। তাহলে যাদের ফ্লু হবে তাদের সাথে একটু রিলেশন থাকে। আবার যাদের অ্যালার্জি থাকে তাদের গলার ভিতরের যে আমাদের আবরণ, সেটাও একটু জীবাণুর প্রতি আক্রমণের হার বেশি থাকে। তাহলে অ্যালার্জি যাদের থাকে তাদেরও একটু বেশি হয়। আর ফ্লু হইলে তার সাথেও টনসিলাইটিসের প্রবলেমটা হতে পারে। তবে এই দুটো ছাড়াও, সর্দি ছাড়াও, ঠান্ডা ছাড়াও টনসিলাইটিস হয় যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ওটার সাথে আসলে এটার সম্পর্ক কম থাকে। স্যার, টনসিলে ছোট ছোট সাদা দানা দানা গোটা গোটা থেকে থাকে, এটার হওয়ার কারণটা আসলে কি, বা এটার ট্রিটমেন্ট আসলে কি? হ্যাঁ, এটার সাথে অনেকগুলো রিলেটেড। যেমন রোগী নিয়ে আসবে যে তার মুখ থেকে গন্ধ বের হয়, তাহলে টনসিলের কারণে গন্ধ, এটা একটা কারণ। যে টনসিলের গায়ে সাদা সাদা, এটাকে আমরা ক্যারাটোসিস বলি। টনসিলের ভিতরে যে ডেব্রিজ থাকে বা একটু ময়লা থাকে, ওটা জমে জমে এরকম সাদা হয়, যেটা দেখতে আসলে একটু চালের দানার মতো ছোট ছোট সাদা। আপনি যখন বের হয়ে আসবে দেখবেন যে একটু চাপ দিলে দুর্গন্ধ হচ্ছে, তাহলে এটার কারণে দুর্গন্ধ হয়। আর এটার কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা টনসিলে যাদের ইনফেকশনের প্রবণতাটা বেশি থাকে তাদের হয়। আর এটার কোনো যদি কোনো সিমটম না থাকে, সিমটম বলতে কোনো ব্যথা বা কষ্ট না থাকে, এটার কোনো চিকিৎসার দরকার নেই। কিন্তু আমাদের কাছে রোগীরা বেশিরভাগই এটা নিয়ে আসে কেন, এটা থেকে তার ক্যান্সার হবে কিনা, সে এটা নিয়ে আতঙ্কিত থাকে। তা আসলে এই সাদা বা ক্যারাটোসিস, এই দানা, এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। এটা যদি আপনি ওরাল হাইজিন মেনটেন করেন, একটু গার্গলিং করেন, ঠান্ডা কম লাগান, তাহলে অটোমেটিক্যালি এটা চলে যাবে, আবার তৈরি হবে। এটা এইভাবে চলতে থাকবে। এটা নিয়ে আমাদের আসলে দুশ্চিন্তাগ্রস্ত বা চিন্তা করার কোনো কারণ নেই। স্যার, যখনই কোনো আমাদের গলা ব্যথা হয় বা ঠান্ডা লাগার কারণে একটু দেখা যায় যে তার কষ্ট হচ্ছে, তখন দেখা যায় তারা লবণ পানি দিয়ে, অর্থাৎ হালকা কুসুম গরম পানির সঙ্গে লবণ মিক্স করে তারা গার্গেল করছে। এটিকে আসলেই উপকারে আসে? হ্যাঁ, এটা অবশ্যই। এটাকে বলে আমরা সুদিং ইফেক্ট। যদি আপনি এটা একটু ঠান্ডা কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করেন, তাহলে কি হবে, ওখানে হাইজিনিকটা একটু মেনটেন হবে। ওই একটু হালকা গরম যখন হবে, তার ভাস্কুলারিটি বেশি হবে, মানে রক্ত চলাচলটা বাড়বে। রক্ত চলাচল বাড়লে যে কোনো জায়গার জীবাণু সংক্রমণের হারও কমে যাবে, আবার ব্যথাও কমে যাবে। সুতরাং আপনি যখন কুসুম গরম লবণ পানি দিয়ে গড়গড়া করবেন, এই দুটো উপকার পাবেনই। ঠান্ডা লাগলে আরো একটা বিষয় সবাই করে থাকে, সেটা ছোট বড় সবাই, যেমন স্টিম নেওয়া, সেই সম্পর্কে একটু জানবো। স্টিমটা আসলে নাকের ডিজিজের সাথে সম্পর্ক। যখন আমরা সাধারণত অ্যালার্জি, নাকের অ্যালার্জি হতে পারে, অথবা নাকের অ্যালার্জিক সাইনোসাইটিস হতে পারে, সেই ক্ষেত্রে যখন আপনি স্টিম নাক দিয়ে নেবেন, সেটাও আপনার সেই সেম আপনাকে উপকার করবে। দুটো, একটা হলো অ্যালার্জেনগুলোকে আপনার সরিয়ে দিতে সাহায্য করবে, রক্ত চলাচল বাড়লে অ্যালার্জির প্রবণতাও কমবে। আর একটা স্টিম নিয়ে আমরা কণ্ঠনালী যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের যে ভোকাল কর্ডে যদি কোনো প্রবলেম থাকে বা ইডিমা থাকে, সেটাও সাবসাইডে সাহায্য করে। স্যার, যাদের টনসিলে ইনফেকশন হচ্ছে অথবা অ্যাডিনয়েডের প্রবলেম হচ্ছে, কখন আপনারা আসলে ডিসিশন নিয়ে থাকেন যে না, এখন আসলে কোনো মেডিকেশনস না, এখন সার্জারির দরকার হতে পারে, সেই ডিসিশনটা আপনারা কখন নেন? টনসিলাইটিস হলেই অনেকের ধারণা যে সবারই অপারেশন করতে হয়, জিনিসটা তা না। আসলে আমরা বেশিরভাগ রোগীকেই চিকিৎসা, ওষুধ বা নাকের স্প্রেগুলো দিয়ে চিকিৎসা করি। অপারেশনের জন্য কিছু স্পেসিফিক কারণ আছে যেখানে আমরা অবশ্যই করি। যেমন এক নম্বরে হলো আপনার বারে বারে গলা ব্যথা হচ্ছে, ওষুধের চলে যাচ্ছে, আবার হচ্ছে, এরকম যদি বছরে কমপক্ষে 7 বার হয়, অথবা পরপর 2 বছরে 5 বার করে হয়, অথবা পরপর 3 বছরে যদি 3 বার করে এরকম হতে থাকে, তখন আমরা একটা কথা বলি যে তাহলে আপনি এটা
অপারেশন করে নেন, এটা ওষুধে আর পুরোপুরি সারবে না। তারপরে আসেন আপনি যদি টনসিলগুলো এত বড় হয়, অনেক সময় আমাদের কাছে মায়েরা নিয়ে আসে টনসিল বড় হয়ে গেছে অপারেশন, সব বড়তে অপারেশন করতে হয় না। বড় হওয়ার কারণে যদি তার শ্বাস নিতে কষ্ট হয় বা তার খেতে কষ্ট হয়, তখন আমরা অপারেশনের কথা বলি, মূলত এগুলোই। আর যদি কোনো কারণে বড়দের ক্ষেত্রে যদি কোনো একটা টনসিল হঠাৎ করে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রোগের ধরার জন্য বা রোগ ডায়াগনোসিসের জন্য আমরা অপারেশন করি। আর অ্যাডিনয়েডের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা আগে কনজারভেটিভ দিয়ে চেষ্টা করি, যদি না হয় দেখা গেলো যে অ্যাডিনয়েডের কারণে বারে বারে বাচ্চার কানে ইনফেকশন হচ্ছে, বাচ্চা কোনোভাবেই মুখ বন্ধ করে ঘুমাতে পারছে না, হা করে ঘুমাচ্ছে, বা এই কষ্টগুলো থেকেই যাচ্ছে আমরা কনজারভেটিভ দেওয়ার পরেও, তখন বা অন্তত 2 মাস 3 মাস আমরা দেখব, মিনিমাম 3 মাস আমরা দেখব, এর মধ্যে যদি কোনো ইমপ্রুভ না হয় তখন আমরা অ্যাডিনয়েডেরও সার্জারি করি। স্যার, টনসিলাইটিসের অপারেশন তার হয়েছে অথবা এডিনয়েডের অপারেশন তার হয়েছে, কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে বা কয়েক মাস পরে তার আবারও একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এর কারণটা আসলে কি, এবং ফার্দার এক্ষেত্রে আসলে অ্যাডভান্স ট্রিটমেন্ট কি হতে পারে? আবার যে সিমটমগুলো আসতেছে এটার দুটো অর্থ হতে পারে। আমাদের দেশে একটা মানুষের মিসকনসেপশন যে হয়তো টনসিলটা অপারেশন করছে আবার টনসিল হয়ে গেছে, জিনিসটা আসলে না। টনসিল যেটা ফেলে দেওয়া হয় সেটা আর হওয়ার সুযোগ কম, তবে অ্যাডিনয়েডের ক্ষেত্রে মাঝে মাঝে রিকার হতে পারে, আবার হতে পারে। তো অ্যাডিনয়েডের রিকারেন্সটা প্রিভেনশনের জন্য আমাদের অনেক অ্যাডভান্স এখন পদ্ধতি এসেছে। যেমন আমরা এখন এন্ডোস্কোপিক্যালি দেখে দেখে মাইক্রোডেব্রাইডর অথবা কোবলেশন দিয়ে করি, তাহলে দেখে দেখে যদি আপনি প্রত্যেকটা অ্যাডিনয়েড টিস্যু নিয়ে আসেন, সেক্ষেত্রে রিকারেন্স হওয়ার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। আর টনসিলের ক্ষেত্রে আর যেটা ফেলে দেওয়া হয়, যদি অ্যাডিকুয়েটলি সার্জারি করা হয় তাহলে দ্বিতীয়বার হওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা বলছি আপনাকে যে জিহ্বার পাশে বা জিহ্বার পাশের টনসিলগুলো আমরা ফেলি, যেটাকে প্যালাটাইন টনসিল বলা হয়, আরও তো টনসিল রয়ে গেল, লিঙ্গুয়াল টনসিল বা ফ্যারিঞ্জিয়াল টনসিল, এগুলো থেকে যায়। তাহলে দেখা যায় যাদের অ্যালার্জিক প্রবণতা বেশি থাকে তাদের ওই যে পাশের যে অন্য টনসিলগুলো ছিল ওগুলো তখন হাইপার অ্যাক্টিভ হয়ে যায় মূল টনসিলটা ফেলে দেওয়ার পরে, তাহলে ওগুলোর তখন সিমটম থেকে যায়। ওটার জন্য আসলে আপনাকে ওই অ্যালার্জিক লাইনের ওই ট্রিটমেন্টগুলোই নিতে হবে। ওটা টনসিল হয়ে গেছে দ্বিতীয়বার, আসলে জিনিসটা ওরকম না, হয়তো সিমটমগুলো আসছে পার্শ্ব টনসিলগুলোর অতিরিক্ত অ্যাক্টিভিটির কারণে। স্যার, আমরা এই টনসিল বা অ্যাডিনয়েড নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। গলা ভালো রাখার খাবার, জি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ একজন মানুষের কণ্ঠস্বরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে। যদি আপনার কণ্ঠস্বর ভালো হয় এবং আপনার গলা যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি সব কাজ করতে পারবেন। সবার প্রথমে বলবো যে গলা খারাপ হয় কেন, বিভিন্ন কারণে হতে পারে। যেমন অনেকের যদি হাইপোথাইরয়েডিজমের প্রবলেম থাকে তাহলেও কিন্তু গলার সমস্যা থাকতে পারে, আবার হাইপার থাইরয়েডিজমের প্রবলেম থাকলেও এই সমস্যাটা হতে পারে, বিশেষ করে মুখ ফোলা ভাবটা থাকে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। অনেকেই আছেন যাদের কিনা নিয়মিত রেগুলার মানে একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা কাশি জ্বর চলে আসে, তো সেক্ষেত্রে আপনাকে গলা ভালো রাখার জন্য রেগুলার অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে, বাদাম, গ্রিন টি এবং কালো চা এগুলো থেকে। এবং আপনি কালো চায়ের মধ্যে যদি আপনি দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েও যদি আপনি একটু মশলা চা খান, তাহলে কিন্তু আপনার গলা ভালো রাখবে। এর পাশাপাশি আপনি রেগুলার মধু খেতে পারেন, 1 চা চামচ মধু সবাই মোটামুটিভাবে খেতে পারবেন, এবং এই মধু খাওয়ার ফলে কিন্তু কণ্ঠস্বর অনেক সুন্দর হয়। আর মধু কোন সময় খাবেন, এটা যে কোনো সময় খেতে পারেন, সকালেও খেতে পারেন, আবার কিনা ঘুমানোর আগেও খেতে পারেন। মধুতে আছে জিঙ্ক নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গলাকে ভালো রাখতে সাহায্য করে। আর গলা ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে। অনেকে আছেন যে প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করেন, যেহেতু গরম আসছে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি নিয়ে সেটা পান করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকতে হবে এবং রেগুলার আপনি চেষ্টা করবেন যে কোনো 2 থেকে 3 সময়ে 1 গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করা। এতে করে কিন্তু আপনার গলাটা খুব ভালো থাকবে। স্যার, অভিভাবকদের একটা ধারণা থাকে যে বাচ্চার অ্যাডিনয়েডের সার্জারি পরবর্তী সময়ে হয়তো তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এটি কি আসলে কোনো সত্য কিনা বা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা? বিশেষ করে এই কথাটা আসে আমাদের বাচ্চার মাদের ক্ষেত্রে। তো আমাদের যে টনসিলগুলো থাকে এগুলো বাচ্চাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই
আমাদের সৃষ্টিকর্তা ওখানে দিয়েছেন, এটা অবশ্যই তার একটা রোগ প্রতিরোধ ক্ষমতায় বড় রোল আছে। আমরা কি সব বাচ্চাকে টনসিল অপারেশন করে ফেলি? তা তো না। কখন করি? যখন সে আমার বডির জন্য হার্মফুল হয়, আমাকে কষ্ট দিচ্ছে। আপনি বাসায় একটা দারোয়ান রাখলেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিবে আপনি রাখবেন, কিন্তু সে যদি আপনার বাসায় চুরি করা শুরু করে বা আপনার ক্ষতি করা শুরু করে, তাহলে তো আপনি তাকে সরিয়ে দিবেন। জিনিসটা এরকমই যে আপনার রোগ প্রতিরোধের চাইতেও যখন সে আমাকে বেশি ক্ষতি করবে, তখন আমরা তাকে অপারেশনের সিদ্ধান্ত নিই। সুতরাং অপারেশন করলে যেটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, তখন আল্লাহ পাক আমাদেরকে যে অন্যান্য টনসিলগুলো দিয়েছেন, একটু আগে বলেছি লিঙ্গুয়াল টনসিল, ফ্যারিঞ্জিয়াল টনসিল, নেজোফ্যারিঞ্জিয়াল, অন্যান্য জায়গায়ও লিম্ফয়েড টিস্যু আছে, তখন ওগুলো তার কাজটাকে মেকআপ করে। সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে পুরোপুরি, এই ধরনের আসলে কনসেপশন না রাখাই ভালো। স্যার, টনসিল সম্পর্কে যে মিসকনসেপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আশা করি তাদের ভুল ধারণা যেগুলো রয়েছে সেগুলো একেবারেই চলে যাবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অটিজম হচ্ছে এমন একটি অবস্থা, এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে এমন কোনো ডিজিজ বা এমন কোনো বড় ধরনের ক্ষত নাই ব্রেনে, সব কিছুই আছে কিন্তু অর্ডারলি নাই, সব কিছু ডিসঅর্গানাইজড ওয়েতে ব্রেনের মধ্যে আছে, এলোমেলোভাবে ঘুরছে, সেগুলোকে আমাদের গুছিয়ে আনতে হবে। অটিজমকে আমরা তিনটি কম্পোনেন্টে যদি বলি তাহলে সোশ্যালাইজেশন, কমিউনিকেশন এবং বিহেভিয়ার, এই তিনটি প্যাটার্নে শিশুদের মধ্যে থাকে প্রতিবন্ধকতা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbeat.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।